সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকেও সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার চুক্তি নিয়েই কথা বলবো। কারণ হচ্ছে এই চুক্তি এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, তাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আসলে কি, কোথায় যাচ্ছে, এই চুক্তির লক্ষ্য উদ্দেশ্য কি, কাকে টার্গেট করে এই চুক্তি করা হোক, এই চুক্তি আসলে কতটা কার্যকর হবে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই চুক্তির মধ্য দিয়ে কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি চাপ কমানোর জন্য খানিকটা দায়িত্ব ভাগ করে নিল সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক। বলা হচ্ছে ইরানকে টার্গেট করে এই জোট গঠন করা হয়নি। তাহলে এখানেই প্রশ্ন আসছে, কেন এই ব্যাখ্যা দিতে হলো? দ্বিতীয়ত, এই জোট কি ইরানের কৌশলগত হিসাব নিকাশ আসলে বদলে দেবে কি না, এবং এই জোটে মিশর যোগ দিতে পারে, কিন্তু কিছু টেকনিক্যাল বিষয় নাকি সলভ করতে হবে। কি সেই টেকনিক্যাল বিষয়? এবং মিশর যদি যুক্ত হয়, তাহলে সাধারণ ডিফেন্স প্যাক্ট অর্থাৎ সাধারণ প্রতিরক্ষা চুক্তি বা নিরাপত্তা চুক্তি থেকে এটা কি রিজিওনাল মুসলিম অ্যালায়েন্স এই ধরনের কোনো কিছু গঠন হয়ে যাবে কিনা। আর সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই জোট আসলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো অবস্থান নেবে নাকি নেবে না। যদি মিশর যুক্ত হয়, তাহলে ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার একটা প্রত্যাশা বা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ঠেকানো কি এই জোটের উদ্দেশ্য কিনা। এইরকমের অনেক অনেক প্রশ্ন আছে। সহজে বলি, প্রশ্ন অনেক, জবাব কই। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব এবং আজকের আলোচনায় কিছু জবাব খুঁজে পাওয়ার চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। কারণ হচ্ছে এই জোট অ্যাকচুয়ালি শুধু মধ্যপ্রাচ্য না, আন্তর্জাতিক অনেক কিছুতেই নতুন হিসাব নিকাশ তৈরি করছে। কৌশলগত সমীকরণ পাল্টে দেবে কি না, অনেক কিছু এখানে প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই জায়গা থেকে এই আলোচনাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যে এই জোট আমেরিকাকে সরিয়ে দিচ্ছে কিনা মধ্যপ্রাচ্য থেকে, নাকি আমেরিকা যে দায়িত্ব পালন করে আসছিল এতদিন, তার কাঁধ থেকে তার বোঝা কিছুটা কমিয়ে দিয়ে সেই বোঝা তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব নেওয়ার চেষ্টা করছে। আসলে কোনটা? এখানে দুই অ্যাঙ্গেল থেকেই বিশ্লেষণ করা যেতে পারে। প্রশ্নের যেহেতু দুটো পার্ট, আমি দুটো অ্যাঙ্গেল থেকেই দুটো পার্ট আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে এই জোট কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিনা, সেটা একটা প্রশ্ন। আমার কাছে মনে হয় যে খানিকটা সেই চেষ্টা করছে। এই কারণে যে এই যে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধটা, সেই যুদ্ধে খুব বেসিক দুটো কাজ হয়েছে। একটা বিষয় হচ্ছে সৌদি আরব থেকে শুরু করে এই আরব দেশগুলো, যে উপসাগরীয় যে আরব দেশগুলো, তাদের কারোরই অ্যাকচুয়ালি নিরাপত্তা দিতে পারেনি আমেরিকা। শুধু নিরাপত্তা দিতে পারেনি না, এই সমস্ত দেশে আমেরিকার যে ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলোই রক্ষা করতে পারেনি আমেরিকা। তাহলে সৌদি আরব এখানে পরিষ্কার বুঝেছে যে আমেরিকা নিরাপত্তা দিতে পারছে না। এটা গেলে একটা অংশ। আর একটা অংশ হচ্ছে যে আরব দেশগুলোর উপরে যখন আরব দেশগুলোর বিভিন্ন বিমানবন্দরে বা মার্কিন ঘাঁটিতে যেখানে যেখানে মার্কিন বিমান এই সমস্ত ছিল, সেখানে যখন ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, সেইগুলো রক্ষা যতটা করার চেষ্টা করেছে, তার চেয়ে সবার আগে ইসরায়েলের নিরাপত্তা রক্ষাটা আগে করেছে। এবং এই অঞ্চল থেকে কোনো কোনো সময় থার্ড পেট্রিয়ট সরিয়ে নিয়ে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। এবং সৌদি আরব বা আরব দেশগুলোর উপরে যে সমস্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুড়েছে ইরান, সেগুলো ঠেকানো চেয়ে ইসরায়েলকে লক্ষ্য করে যে সমস্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছিল ইরান, সেইগুলোকে ঠেকানোর চেষ্টা করেছে বেশি। এগুলো চোখের সামনেই সৌদি আরব এবং অন্য আরব দেশগুলো দেখেছে। দেখার পরে এই জায়গা থেকে আমেরিকার উপর তাদের আস্থা কমে যাওয়াটা স্বাভাবিক। যার কারণে সৌদি আরব বা অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার, এই দুটো দেশ আমেরিকাকে অনেক ক্ষেত্রেই সাহায্য সহযোগিতা করেনি, বা তাদের সক্রিয় কোনো ভূমিকা ছিল না। তারা বেশিরভাগ ক্ষেত্রে নীরব ছিল, চুপ ছিল, অথবা একেবারে উপায়হীন হয়ে তাদের হয়তো ঘাঁটি টাটি ব্যবহার করেছে, বাট তারা আমেরিকাকে কোনো সাহায্য সহযোগিতা করেনি। এইরকম মোটামুটি দেখা যায়। এবং মাঝে মাঝে আমরা এমন খবর পেয়েছি যে সৌদি আরবের সাথে ডোনাল্ড ট্রাম্পের টানা পড়েন। সৌদি আরব বলছে যে আমার আকাশ, আমার ঘাঁটি তোমরা ব্যবহার করতে পারবে না। তারপরে এই যে সর্বশেষ যে বড় হামলা চালাতে চেয়েছিল আমেরিকা, তখন
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ট্রাম্পকে ফোন করে বলছে যে এই কাজ করবেন না, এতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে, সংকটে পড়বে মধ্যপ্রাচ্যের সমস্ত তেল এবং গ্যাসের অবকাঠামো, তেল ক্ষেত্র, রিফাইনারি এবং গ্যাসের ফিল্ডগুলো। তার মানে কি, আমেরিকার এই হামলায় ইরান কতটা ক্ষতিগ্রস্ত হবে, তার চেয়ে ইরান যে পাল্টা হামলা চালালে মধ্যপ্রাচ্য ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হবে, এই বিষয়টা বুঝতে পেরেছে সৌদি আরবের লোকজন। এই জন্য তারা আমেরিকার উপর আস্থা না রেখে বরং বলছে যে আপনারা হামলা করবেন না ইরানের উপরে, আপনারা ইরানের উপর হামলা করলে ইরান যে পাল্টা প্রতিশোধ দেবে আরব দেশগুলোর উপরে, তার ক্ষয়ক্ষতি আমাদের উপর দিয়ে যাবে। তার মানে আমেরিকার উপর কিন্তু তাদের আস্থা নেই, এটা একটা বাস্তব দিক। কিন্তু তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান তিনটা দেশই যেহেতু আমেরিকার পক্ষের দেশ, এবং তিনটা দেশের সাথে আমেরিকার সম্পর্ক হচ্ছে, আমি গত রাতের ভিডিওতে বলেছি যে তুরস্ক হচ্ছে সরাসরি নেটো জোট অর্থাৎ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য। সে যদি এখানে এসে জোট করে, আবার তার সাথে ইসরায়েলের সম্পর্ক কিন্তু কম বেশি আছে, সে যদি এখানে এসে জোট করে তাহলে ইরানকে রক্ষার জন্য জোট করছে, মুসলিম স্বার্থ রক্ষার জন্য জোট করছে, নাকি আমেরিকা যেটা করতে পারেনি সেটা করার জন্য জোট করছে? অর্থাৎ এখানে যেহেতু তিন দেশই মুসলিম দেশ এবং আঞ্চলিক দেশ, এরা যদি জোট করে তখন ইরানের পক্ষে এই সমস্ত জায়গায় যুদ্ধ করাটা কঠিন হয়ে যাবে, কারণ মুসলিম ভ্রাতৃঘাতীর যুদ্ধ হিসেবে গণ্য হবে। আবার শিয়া সুন্নির একটা প্রশ্ন আসছে, এরকম অনেক হিসাব নিকাশ আছে। তাহলে আলটিমেটলি আমেরিকার স্বার্থ কিন্তু রক্ষা করে এই দিক দিয়ে। আসলে কোনটা, অনেক অনেক অস্পষ্টতা আছে, অনেক প্রশ্ন আছে এই সব জায়গায়। এরপরে আমরা যদি দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি, ইরানকে টার্গেট না করেও কি ইরানের যে কৌশলগত একটা শক্তিমত্তা বা তার যে অবস্থান ছিল বা আছে, সেটাকে দুর্বল করার চেষ্টা করবে এই জোট, সেটা কি না? প্রথম প্রশ্ন হচ্ছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেছেন সরাসরি যে আমরা ইরানকে টার্গেট করে এই জোট গঠন করিনি। এই কথার ভেতরেই সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে যে তাকে এই কথা কেন বলতে হচ্ছে যে ইরানকে টার্গেট করে আমরা করিনি, এই কথা কেন বলতে হলো? তার মানে ভেতরে কি কোনো কিন্তু আছে, কোনো কিছু লুকানো আছে কিনা, সে প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। অর্থাৎ আপনি যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন কিন্তু আপনার ব্যাখ্যার প্রয়োজনীয়তা কি, কেন আপনি ব্যাখ্যা দিলেন, সেই প্রশ্নই কিন্তু উঠে আসে যে আপনি কেন বলছেন এটা। আপনার কাছে তো জানতে চায়নি কেউ যে এটা ইরানকে লক্ষ্য করে কিনা, বা ইরান তো বলেননি যে আমাকে লক্ষ্য করে তোমরা এই জোট করলে, তাহলে আপনি কেন বলছেন যে ইরানকে লক্ষ্য করে না? এই প্রশ্ন কিন্তু অনেক বড় প্রশ্ন। তো সেই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে এই জোট ইরানের কৌশলগত হিসাব নিকাশ বদলে দেবে কিনা। ইরানের কৌশলগত হিসাব নিকাশটা কি? ইরানের কৌশলগত হিসাব নিকাশ হচ্ছে হরমুজ প্রণালী কন্ট্রোল করা, তারপরে আঞ্চলিক পর্যায়ে ইরান যে একটা বড় শক্তি হিসেবে উঠে দাঁড়ালো এটাকে ঠিকমতো প্রতিষ্ঠা করা, আঞ্চলিক পর্যায়ে যে সমস্ত প্রক্সি ফোর্স আছে বা প্রতিরোধকামী সংগঠনগুলো আছে সেগুলোর সাথে ইরানের সম্পর্ক যথেষ্ট। এখন এই প্রক্সি ফোর্সগুলোকে কিন্তু আমেরিকা এতদিন ধরে ডিসম্যান্টেল করার চেষ্টা করেছে, ধ্বংস করার চেষ্টা করেছে, ইসরায়েল ধ্বংস করার চেষ্টা করেছে, এদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এদেরকে সন্ত্রাসী সংগঠন বলেছে, কিন্তু ইরান এদের সাথে সম্পর্ক মেনটেন করেই চলেছে। এবং এখন তারা কিন্তু আঞ্চলিক পর্যায়ে বেশ ভালো শক্তি, ইসরায়েলের সাথে আমেরিকার সাথে কম বেশি টুকটাক যুদ্ধ করেছে। এই পর্যায়ে এসে ইয়েমেনের সাথে যে যুদ্ধটা সৌদি আরবের বর্তমানে চলছে, এর ভেতরে ইরাকের রেজিস্ট্যান্স ফোর্সের উপরে কিন্তু সৌদি আরব হামলা চালিয়েছে। সৌদি আরব হামলা চালানোর পরে ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স এবং ইয়েমেন তারা পরিকল্পনা করেছিল যে অ্যাট এ টাইম তারা 2-5টা সৌদি আরবের উপর হামলা চালাবে, কিন্তু কোনো না কোনো কারণে হামলাটা বন্ধ করেছে। হয়তোবা ইরান অনুরোধ করেছে যে এখন না, এই জোট গঠন আমরা তাদের সাথে বোঝাপড়া করি কিভাবে কি করতে চাই, কি বিষয়। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, যে প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে এতদিন যুদ্ধ করেছে ইসরায়েল এবং আমেরিকা, সেই প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে এখন সরাসরি সৌদি আরব যুদ্ধ করবে বা হামলা চালিয়েছে তো হামলা চালিয়েছে। এখন যদি তারা পাল্টা হামলা চালায় তাহলে তুরস্ক এবং পাকিস্তান তো তাদের বিরুদ্ধে সৌদি আরবের সাথে মিলে হামলা চালাবে। তাহলে আঞ্চলিক পর্যায়ে ইরান এতদিন যে নার্সিং করলো বা সম্পর্ক বা সাপোর্ট দিয়ে এই সমস্ত সংগঠনগুলোকে বেশ খাড়া করে তোলার জন্য চেষ্টা করলো, সেই চেষ্টায় কি এখন পানি ঢেলে দেবে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক? এই প্রশ্ন কিন্তু আসছে। যে কাজ করে খুব বেশি সফল হতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল, সেই কাজ কি এখন আমেরিকা বা ইসরায়েল তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবকে দিয়ে করাচ্ছে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এরপরে আরেকটা প্রশ্ন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যে মিশর এই জোটে যোগ দেবে এবং আমরা তাকে কার্যত বা ন্যাচারালি
আমাদের সদস্য বলেই মনে করছি। কিছু সামান্য টেকনিক্যাল ইস্যু আছে, এই ইস্যুসগুলো সলভ হলে আমরা তুরস্ককে নিয়ে নেব এবং তুরস্ক জোটে যোগ দেবে। এখানে বেশ কয়েকটা প্রশ্ন আছে। এখানে হাকান ফিতান সাংবাদিকদের বলেছেন, বা আল জাজিরায়, ডনে, বিভিন্ন জায়গায় রিপোর্ট হয়েছে যে 3টা দেশ এর ফাউন্ডার সদস্য হিসেবে থাকতে চাচ্ছে। সেই 3টা দেশকে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। এখানে সৌদি আরবের বিপুল অর্থ আছে, তুরস্কের আছে টেকনোলজি, আর পাকিস্তানের আছে বিশাল সামরিক বাহিনী, পরমাণু শক্তি এবং সম্ভবত ভালো ইঞ্জিনিয়ারিং সিস্টেম। তো এই জায়গায় এদের মাতবর হবে কে, সেটা কিন্তু একটা প্রশ্ন। নেতাকে, আমি সে প্রশ্ন তুলেছিলাম যে জোট যে গঠন হচ্ছে, তা এদের নেতা হবে কে? আমি একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সৌদি আরব তার নেতৃত্ব সহজে কারোর হাতে ছেড়ে দিতে চাইবে না। আবার এরদোগান কিন্তু যথেষ্ট নেতৃত্বের প্রত্যাশা এবং নেতৃত্ব দিতে চায়, এবং সব জায়গায় কিন্তু তার একটা নেতৃত্ব থাকবে। সব জায়গায় এরদোগান আছেন এরকম একটা ভাব কিন্তু থাকতে হয়। মুসলিম বিশ্বের তিনি নেতা, এরকম একটা ফ্লেভার বহু বছর ধরে তিনি প্রতিষ্ঠার চেষ্টা করে আসছেন। সেক্ষেত্রে এই জায়গায় একটা বড় ব্যাপার আছে যে নেতাকে, এই যে জোট গঠন হলো, তাদের সচিবালয় থাকবে, সেক্রেটারিয়েট থাকবে সৌদি আরবে, এবং কমিটি থাকবে। এই জোট পরিচালনা কমিটি থাকবে। একটা কমিটি হবে পররাষ্ট্রমন্ত্রীদের কমিটি, একটা কমিটি হবে প্রতিরক্ষা মন্ত্রীদের কমিটি, আর একটা কমিটি হবে সামরিক বাহিনীর প্রধান বা সশস্ত্র বাহিনীর প্রধান, তাদের একটা কমিটি। তো এখানে মাতবার হবে কে এবং কার প্রভাব বেশি থাকবে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই জায়গা থেকে এই যে 3 দেশ, এরা নিজেদেরকে আপাতত প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করলো। এইবার এই 3 দেশের অনুমোদনে বাকিরা সব সদস্য হিসেবে আসতে পারবে। তো মিশরকেও মেইনলি এই 3 দেশের অনুমোদন ক্রমে এই জোটে যোগ দিতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলি, মিশরের সাথে কিন্তু বিশেষ করে এরদোগান সরকারের সম্পর্ক অনেকদিন ধরেই ভালো ছিল না। আবার সৌদি আরবের সাথেও কিন্তু একই অবস্থা ছিল। তারপরেও এখন 2 দেশের সাথে সম্পর্ক করেছে। আমার কাছে মনে হচ্ছে এরদোগান সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, তুর্কি সাম্রাজ্য, ওসমানীয় খেলাফত ভেঙেছে, ব্রিটিশদের সহায়তা করেছিল এই সৌদি আরব। এরদোগান বা তুরস্কের বর্তমান যে নেতৃত্ব, তারা কিন্তু সেই উসমানীয় সাম্রাজ্য ফিরিয়ে আনতে চায়। খেলাফত কতদূর ফেরাবে জানি না, কিন্তু সাম্রাজ্য যে তাদের ছিল সেই সাম্রাজ্য ফেরাতে চায়। এই জোট করে ধীরে 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 সৌদি আরবের উপর প্রভাব বিস্তার করে তুরস্ক কি সেই সাম্রাজ্য ফেরানোর চেষ্টা করবে কিনা, এটা একটা ব্যাপার। জামাল খাশোগিকে হত্যার পরে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল তুরস্কের সৌদি কনসুলেটে। সেই ঘটনাকে কেন্দ্র করে প্রায় 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। সেই সম্পর্কে এখন এত ভালো হয়ে গেল কি করে, কারণটা কি? আবার আমি বলেছি যে সোমালিয়ায় কিন্তু তুরস্কের একটা অবস্থান আছে, ইদানিং পাকিস্তান কাছে। এই জায়গায় মিশরের সাথে যদি সম্পর্ক তুরস্ক ভালো না করে, তাহলে সুয়েজ খাল দিয়ে কিন্তু সোমালিয়ায় আসা কঠিন হয়ে যায়। এই জন্য মিশরের সাথে সম্পর্ক ভালো করেছে, বাট কোনো না কোনোভাবে টেকনিক্যালি মিশরকে আটকে দিল আপাতত, যে কয়েকটা ইস্যু আছে সেইগুলোর সমাধান হলে তুরস্ক এই জোটে যোগ দেবে। তার মানে এই জোটে মিশরকে অনেকটা অ্যাপ্লাই করে আসতে হবে, আর তখন তাতে অনুমোদন দেবে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। এই সিসির সাথে কিন্তু এরদোগানের ব্যাপক ঝামেলা ছিল, বিশেষ করে মুরসিকে বা মুরসি সরকারকে উৎখাত করার ব্যাপারে সিসির যে ভূমিকা ছিল সেই ঘটনায়, মুসলিম ব্রাদারহুড ইত্যাদি ইত্যাদি নিয়ে সে এক অনেক লম্বা আলোচনা, লম্বা কাহিনী। তা কম বেশি এই ইঙ্গিত থেকে আপনাদের বোঝার কথা। তো অর্থাৎ আঞ্চলিক অনেক জটিলতা টানাপোড়েন থাকার পরেও এই জোট হয়েছে, এবং এই জোট করার পরে অনেকগুলো প্রশ্ন আছে। সেই প্রশ্নের আসলে অ্যাকচুয়াল উত্তর কি, সেটা কিন্তু এখনো পরিষ্কার না। এই জায়গায় হাকান ফিতান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, বেশ কিছু বিষয় পরিষ্কার করেছেন। আমি আপনাদেরকে কিছু কিছু জানাই। তিনি বলেছেন এই জোট নেটো জোটের মতো আর্টিকেল 5 এর মতোই আমাদেরও ঘোষণা আছে, কিন্তু সরাসরি কোনো দেশ আক্রান্ত হলে আমরা যে 3 দেশ শুরু করে দেবো সাথে সাথে যুদ্ধ, নট দ্যাট। এই জায়গায় বলছে একবার যে নেটো জোটের আর্টিকেল 5, অর্থাৎ এক দেশ আক্রান্ত হলে সবাই যুদ্ধ শুরু করবে, এই কথা বলছে। আবার বলছে যে এরকম হলেই কিন্তু আমরা সরাসরি যুদ্ধ শুরু করবো না, বেশ কিছু ব্যাপার আছে। ব্যাপারগুলো কি, যে সেই দেশকে সাহায্যের আবেদন জানাতে হবে যে আমি আক্রান্ত হয়েছি, তোমরা হেল্প করো। এবার সে হেল্পের কথা জানাবে, সে কি ধরনের হেল্প চায়, গোয়েন্দা তথ্য দিয়ে, নাকি সামরিক বাহিনী পাঠিয়ে, নাকি লজিস্টিক সাপোর্ট, জাহাজ, যুদ্ধ জাহাজ, অস্ত্রপাতি, বিমান, এগুলো দিয়ে কি, এগুলো জানাতে হবে। তারপরে তার হুমকিটা, তার সংকটটা কি, সেটা মূল্যায়ন করে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে, এবং চূড়ান্ত পর্যায়ে সামরিক ইউনিট পাঠানোর প্রশ্ন থাকবে। তার মানে নেটো জোটের মতো বলা হচ্ছে যে আর্টিকেল 5 আছে, কিন্তু আবার
জানাতে হবে যে আমার কি কি দরকার। সে এক আমলাতান্ত্রিক জটিলতা, এক ধরনের সুদূর প্রসারী ব্যাপার স্যাপার, এবং সরাসরি নেটের মতো কাজ করতে পারবে না। কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে আক্রমণের মাত্রা এবং পরিস্থিতি, পরিমাণ এগুলো বিবেচনা করে 3 দেশ আলোচনা করে এবার ঠিক করবে যে কি করা উচিত। হাকান ফিদান আরেকটা বিষয় বলেছেন যে এই জোট তো ইরানের বিরুদ্ধে না, বরং আমরা এই জোটভুক্ত যে দেশ তাদের মধ্যে সামরিক সহায়তার বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আর একটা বিষয় বলেছেন সাথে, যে এই জোট ইরান যুদ্ধের অনেক আগেই প্রতিষ্ঠা করার ব্যাপারে আলাপ আলোচনা চলছিল, এখন করা হলো। তবে এই জোট গঠনের পরেও মধ্যপ্রাচ্যের চলমান বাস্তবতা এবং নানামুখী জটিলতা যা আছে সেগুলো ওভারকাম করে আসলে কত দূর আগাতে পারবে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি এবং কিভাবে তারা কি করবে এটা এখনই বলা যাবে না, অনেক সময় লাগবে, সময়ের প্রয়োজন। এদিকে আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য দেননি। এই যে জোটটা হলো তিনি কোনো বক্তব্য দেননি, তিনি হয়তো পর্যবেক্ষণ করছেন, আরো জানা বোঝার চেষ্টা করছেন কি হয়, একটু জানি বুঝি দেখি তারপরে বক্তব্য দেবো। এই যে তার যে নীরবতা, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আরেকটা বিষয় আমি তুলেছিলাম প্রশ্ন, যে এই জোট যে গঠন হলো, নিরাপত্তার প্রশ্ন কার? একটা বিষয় খেয়াল করে থাকবেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে কিন্তু আব্রাহাম অ্যাকর্ড বাস্তবায়ন করার চেষ্টা করছে, সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠা করে দেওয়ার চেষ্টা করছে। অনেক জায়গায় খবর আছে যে সৌদি আরব চাই, আবার অনেক বিশ্লেষক এভাবে বিশ্লেষণ করছেন যে ইসরায়েলকে দিয়ে সৌদি আরবের সাথে যে নর্মালাইজেশন প্রক্রিয়াটা ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছিল, এটাকে বাধা দেওয়ার জন্য পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই জোট করলো। ব্যাপারটা যদি তাই হয় এবং মিশর যদি যুক্ত হয়, তাহলে কি ব্যাপারটা এই যে ইসরায়েলের যে প্রভাব প্রতিপত্তি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছিল সেটা ঠেকানোর একটা চেষ্টা, নাকি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়? এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে গেলে সৌদি আরবের বিরাট অংশ নিয়ে নেবে, তুরস্ক নিয়ে নেবে, অনেক দেশ, ইরাক, ইরান তো দখল করবে, বহু কিছু। তো সেই সংকট যাতে তৈরি না হয়, আগেই এই দেশগুলো কি মিশর, তুরস্ক, সৌদি আরব এরা কি ঠেকানোর চেষ্টায় এই জোট গঠন করলো? অ্যাকচুয়ালি কি? এরকম অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর হয়তো কিছু বিশ্লেষণ আছে, কিন্তু অনেক প্রশ্নের জবাব নেই। আমাদেরকে এই সমস্ত প্রশ্নের জবাব পাওয়ার জন্য আরো অপেক্ষা করতে হবে, আরো ধৈর্য ধরে দেখতে হবে আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে। তবে একথা বলি যে এই জোট আলটিমেটলি ইরান এবং তার যে সমস্ত মিত্র সংগঠনগুলো মধ্যপ্রাচ্যে আছে তাদের জন্য নিশ্চয়ই একটা ঝামেলার কারণ হবে এবং তাদের জন্য সংকট সৃষ্টি করবে। তাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যাই বলুন না কেন, তিনি যতই বলুন যে ইরানকে টার্গেট করে নয়, কিন্তু ইরানকে টার্গেট করে না হলেও ইরান সমর্থিত যে সমস্ত প্রক্সি ফোর্স মিডল ইস্টে আছে তাদের জন্য এই জোট সংকট তৈরি করবে, আপাতত এটা বলা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন? তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলছেন যে ইরানকে টার্গেট করে এই জোট নয়, ঠিক আছে, কিন্তু ইরান সমর্থিত যে সমস্ত ফোর্স আছে তাদের সাথে অনিবার্যভাবে সৌদি আরবের সংঘাত হবে বা হওয়ার কথা। তাহলে সেই সমস্ত প্রক্সি ফোর্সের জন্য কি এই জোট ঝামেলার কারণ, সংকটের কারণ হবে না? তাহলে বৃহত্তর পরিসরে তো ইরানের জন্যই একটা সংকটের কারণ হয়, তাই নয় কি? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।